ঘন্টার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আর একটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সেই ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডল মেশিন চলতে শুরু করেছে, আর তার শব্দে সারা কোনোয়ে কাসল গম গম করছে। সেই সঙ্গে মাথার ওপর টানা ঝাপটানিও শুরু হয়ে গেছে, কারণ কারণ ঘুরঘুরি বাসিন্দার পায়রাগুলোর ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা 6 জন রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতন কোনো লোকই নেই। গল্পের সমস্ত অডিও এফেক্ট সঠিকভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কনোই কাসলের প্রেতাত্মা। তারিণী খুড়ো তার এক্সপোর্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প তো অনেকেই বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতই আলাদা। আর সেটা আর কজন পারে বলো? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। তারিণী খুড়োর এক্সপেরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন। ভারতবর্ষের 33টা শহরে 56 রকম কাজ করেছেন উপার্জনের জন্য। তবে 1 বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি, সে ব্যবসায়ী হোক আর চাকরিই হোক। এখন 64 বছর বয়সে চোরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছেন বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুড়ো সকলেরই খুড়ো। বাবাও খুড়ো বলেন, আমিও বলি। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাতে খুড়ো মহা খেপে বললেন, এখনো বাস না পেলে অক্লেশে হেঁটে আসি বেনেটোলা টু বালিগঞ্জ। দাদু আবার কি, হ্যাঁ, খুড়ো বলবি। আমি আর পাড়ার 5টি ছেলে মিলে আমাদের একটা দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুড়ো। এলেই একেবারে খবর চলে যায়। আর 5 জন তুরন্ত চলে আসে খুড়োর গল্পের লোভে। একটা গল্প পুরো একটা সন্ধে কেটে যায়। খুড়ো বলেন, আর্টের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো একেবারে 16 আনাই সত্যি। আমি তখন থাকি পুনায়। পুনে? একটা গল্পের গন্ধ পাচ্ছি। ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটা চিমটে কেটে দিলাম। আরে ওই হলো পুনে, পুনা, মুম্বাই, বোম্বাই, তিরুচিরপল্লী, তিচিনপল্লী, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে সবে স্বাধীনতা এসেছে। পুনার পুনে হতে অনেক দেরি। এই পল্টু, একটা চা বলো তাড়াতাড়ি। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা। আর খুড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চাটুর্যের বাড়ি। সে ফার্গুনসর কলেজের ইতিহাসের অধ্যাপক। কোডমায় মাইকা মাইনাসের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছি একটা হোটেল ম্যানেজারি নিয়ে। আমার বয়স তখন 34। পৌঁছাবার 2 দিনের মধ্যে রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপটের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডা বসে, 5 মেশালি আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা 3 জন ছাড়া আসে মহারাষ্ট্রের ব্যাংকের এজেন্সি মিস্টার যোশী, ম্যাকডরমট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহর, পুলিশ ইন্সপেক্টর মিস্টার আগাশে, আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, 30 পেরোয়নি। তুখোড় ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখে
জল জলে দৃষ্টি। সে আসে হরিহরের সঙ্গে দাবা খেলতে। তারা গুটিয়ে ঘরোঘর করেন আর আমরা 5 জনে মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপটে সাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই এই আড্ডা সৃষ্টি। কিছু লোক আছে যারা সাঙ্গপাঙ্গ ছাড়া বাঁচতে পারে না। এই সাঙ্গপাঙ্গ যদি তোষামুদে হয় তাহলে তো কথাই নেই। অবশ্যই আড্ডার সকলে আপনাকে তোষামত করে বললে ভুল হবে। ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আকাশের মতন খোশ মেজাজের দারোগা আমি 2টি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ তখন তিনি একটা ব্যাপারে কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনাতে। জালিয়াত কারা এবং তাদের আস্তানা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে চাঞ্চল্য পুড়ে গেছে। আকাশে কেউ তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পভাষী হলেন মিস্টার যোশী, তবে শ্রোতা হিসেবে তিনি চমৎকার। সব কথাই উদ্গ্রীব হয়ে শোনেন, হাসির কথায় ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন, দুঃখের কথায় তার জিভ দিয়ে চুক চুক শব্দ শুনে আফটের পোষা বিড়াল ডালমেশিয়ান বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে যোশীর কাছে চলে এসেছে। এ ঘটনা ঘটেছে বহুবার। আমার স্টকে হাজার গল্প, বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরেজিটাও বেশ রপ্ত। তাই আমার একটা বেশ ভালো পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কি প্রসঙ্গে মনে নেই, একদিন কথা উঠল অশরীরী আত্মার। দেখা গেল আপটে ছাড়া সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপনাকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়ার, ডিকেনস, রবীন্দ্রনাথ দেশে বিদেশের উপকথাতে সবেতেই ভূতের উল্লেখ আছে। কাজেই ভূতে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে তো পারে না। আপনি তবু মাথা নাড়ে। ওসব ভূত তো আমি মানি না। সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন তার। সে খালি বলে ভূত জিনিসটা নাকি ভূত। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল। থাঁ করে একদিন 1000 টাকার বাজি ধরে বসলুম। বললুম, 2 মাসের মধ্যে ভূত দেখিয়ে দেব তোমায়। আপনি আমার কথা হেসে উড়িয়ে দিলে। বললে, সাবধান, 1000 টাকা খোয়া যেতে চলেছে আপনার, এটা কিন্তু আমি বলে দিলাম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে ভৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতনই চাল ফেরত নেওয়া যায় না। কাজেই ব্যাক আউট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এর দিন 7 বাদে আমাদের আড্ডা এলেন প্রফেসর অটো হেলমার, জার্মানির স্টুটগার্ট শহরের বাসিন্দা। ভদ্রলোক পক্ষীবিদ, ভারতবর্ষে এসেছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডার জিনিসটা তখন সবে সবে আবিষ্কার হয়েছে। সাহেবের কাছেই প্রথম দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানা রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন, পুনায় এক জায়গায় আমি হুতম প্যাচের ডাক শুনেছি। সেইটা রেকর্ড করতে পারলেই আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্যাচার ডাকের ভালো রেকর্ডিং আমি এখনও পাইনি। কোথায় শুনলে ডাক? তাতে হেলমার একটা বাড়ির বর্ণনা দিলেন। দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূব পাশে। তারই কম্পাউন্ডে 2 রাত আগে প্যাচারা ডাক ছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার।
চলন্ত অবস্থাতেই ডাক্তার শুনে গাড়ি থামিয়ে কম্পাউন্ডের পাঁচিলের ধারে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি। পেঁচাটা আর ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন সেটা কনওয়ে কাসল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি। মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও অনেক থাকতেন পুনাতে। তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানেই কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন এই রকম একজন সাহেব। তার তৈরি বাড়ি এই কনওয়ে কাসল। কুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে। বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারতের রানী হন সেই বছর, অর্থাৎ 1876 সাল। কনওয়ের এই বাড়িতে প্রবেশ করার 6 মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও 2টি ছেলে মারা যায়। ছেলেরাও বেশি বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আর্মিতে, মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে। স্ত্রী মারা যায় যক্ষা রোগে। আর তার 3 মাসের মধ্যে কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে আমি জানি না, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা, সেই থেকে এই বাড়ি অভিশপ্ত বাড়ি বলে পরিচিত। কেউ আর সে বাড়িতে থাকেনি, সকলের পক্ষে সম্ভবও হতো না, কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা তো মুখের কথা নয়। আসবাবপত্র যা ছিল সবই নাকি কনওয়ের এক আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে টুনে বলল, কনওয়ে কাসল সম্বন্ধে আমি একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলো আপটে। এই বাল গঙ্গাধর তিলকের সময়কার 19বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর ল্যাথব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে, তবে তাদের লিডারকে আর ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে গেছে। কনওয়ে কাসলের খোঁজ করা হয়েছিল কি? আকাশে হো হো করে হেসে উঠলেন। পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। আমার এদিকে কৌতূহল জাগিয়ে উঠেছে। ছেলেবেলা থেকেই ডান পিঠে মোর শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পরপর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতরে 2-1টা প্রেতাত্মা বাস করবে নাকি? বাজে জেতার পক্ষে এই যে একটা বড় সুযোগ। এর কিছুদিন পরেই হেলমার সাহেব আবার এলেন 8টায়, তার টেলিফোন টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বাঁ কবজিতে ব্যান্ডেজ। বললেন তার নাকি ঝোপে হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না যে সুখবর না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে আমরা সকলে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলুম। হুতুমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালে ঘাম মুছে বললেন, ডাক তুলতে পেরেছি, তবে পারফেক্ট হলো না। রাত 12টার পর প্যাঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য শব্দ প্রায় নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হবার কথা, কিন্তু দেখ কি হয়েছে। শুনলাম পেঁচার ডাক। ছেলেবেলায় আমাদের বাদুর বাগানের বাড়ির পাঁচিলের ওপারে পুকুরের ধারে শ্যাওড়া গাছে একটা হুতুম থাকত, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতুম তাতে কোনো ভুল নেই, কিন্তু তার ডাকের সঙ্গে আর একটা শব্দ তাকে সত্যিই বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত 16 আনা সার্থক হলো না, জেনে সত্যি তার প্রতি একটু মমতা হলো। বাট হোয়াট ইজ দ্য আনাদার সাউন্ড? প্রশ্ন করলো কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না,
মেশিনেই গন্ডগোল বলে মনে হচ্ছে। এর আগে তো এরকম হয়নি কখনো। শুনে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, খটাং 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 খটাং, এই রকম। খুবই ক্ষীণ, কিন্তু জার্মান পক্ষীবিদের মন যে এতে খুঁতখুত করবে তাতে আশ্চর্য কিছু নেই। প্লে দ্যাট এগেইন প্লিজ। হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাশ। তার শরীরটা টান টান, চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমার্ট টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাশে কোমর থেকে শরীরটা ভাঁজ করে গানটা নিয়ে গেছেন একেবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আগাশে কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয়। ছোট ছোট পায়ে চালানো কল, যাকে বলে টেটল মেশিন। এই রকম যন্ত্রই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা ক্যাসলের ভিতর থেকে আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটা অবশ্যই বোঝার উপায় ছিল না, কিন্তু তাও আগাশ স্থির করলেন যে কনওয়ে কাসেলে পুলিশের রেড হবে। কনওয়ে কাসেলে আমরা রেড করব। আগাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে। এমনি খোশ মেজাজ হলে কি হবে, আকাশে ভীষণ স্ট্রিক্ট তার কাজের ক্ষেত্রে। আমি কিঞ্চিত নিরাশ বোধ করছি। জালিয়াতরা যেখানে আস্তানা গেড়েছে সেখানে ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিন রাত্রে রেড আড্ডা, সকলে ফলাফলের জন্য উদগ্রীব। এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির আমাদের আড্ডায়। সে কি, তোমাদের তো আজই রেড হওয়ার কথা। আমাদের হয়ে আপটেই বিস্ময় প্রকাশ করলেন। আকাশে একটা বোকা হাসি হাসতে হাসতে মাথা নেড়ে সোফায় বসে পড়লেন। ভাবতে পারো, সে গ্যাং আজ বিকেল 5:30টায় ধরা পড়েছে। কোথায়? নাসিক। তাহলে ওই শব্দটা? টেপ রেকর্ডারেরই কোনো গন্ডগোল হবে, ওটা বাইরের কোনো শব্দ না। কাল মাঝরাত্রিরে আমি কাসলের আশেপাশে ঘোরাঘুরি করেছি, কোনো শব্দই পাইনি আমি। আর কিছু বলার নেই। সমস্ত ব্যাপারটার মধ্যেই একটা বেলুন চুপসানো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে তো ভালো কথা, শুধু পুনার কনওয়ে কাসলে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়। কিন্তু তাও বলতে হবে, যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পর মুহূর্তেই মনে হলো, জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি? কনওয়ে কাসলে একবার হানা দিলে কি হয়? চাটা শেষ করে আমি কথাটা পেরিয়ে বসলাম। আচ্ছা, আজ রাতে কনওয়ে কাসলে আমরা হানা দেব। এই কে কে যেতে রাজি আছো বলো? জুসি ঘোরাতেই বললে তার ধুলোই অ্যালার্জি, তাই ওই পুরো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহর বললেন, আমি যাব, কিন্তু আপটে সাহেবেরও যাওয়া চাই। ভূত যদি থাকে তো সেটা ওর চাক্ষুষ দেখা উচিত। আমাদের কথা উনি মানতে নাও পারেন। ঠিক আছে, আমি যাব, এবং আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো যে মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন। বাজির টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। তথাস্তু, তাহলে কালই হোক এক্সপিডিশন। এইখানে কুরেশি বললে, একটা রিপোর্টিংয়ের ব্যাপারে আমাকে 2 দিনের জন্য কোলাপুর যেতে হবে। আকাশ এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিল, এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কাসেলের সদর দরজা যদি তালা দিয়ে বন্ধ থাকে, তাহলে সেটা খোলার যন্ত্র বা জানলা ভেঙে খোলার সরঞ্জাম এসব কি তোমাদের কাছে আছে? দেখো, কাজটি কিন্তু মোটেও সহজ নয়। এই প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উৎসাহ আর উদ্যম।
যন্ত্রপাতি থাকবে কোত্থেকে? আমরা মুখ চাওয়াচাপি করছি দেখে আকাশ একটু হেসে বললেন, কাজেই তোমরা বুঝতে পারছো আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো। শুধু জানলা দরজা ভেঙে ফেলা সরঞ্জাম নয়, একটা আগ্নেয় অস্ত্রও থাকবে আমাদের সঙ্গে। এটাও কম ভরসা নয়। জুন মাস, দিনে বেজায় গরম, রাত্রের দিকটা তবু একটু ঝিরিঝিরি হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30টার সময় আমরা 6 জন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। আমরা দল বেঁধে এগুলাম কনওয়ে কাসলের দিকে। ফটক থেকে কাসলের দরজা অব্দি লম্বা রাস্তা। এককালে পাহাড় ছিল রাস্তাটার, সেটা আঁচ করা যায়। এখন পথ বলতে কিছুই নেই। টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে খানিকটা জায়গা জুড়ে একটা বিশাল প্রেত পুরীর মতন দাঁড়িয়ে আছে। কেউ যে পশ্চিম কালেও সেখানে ছিল, এখন সেটা আর বিশ্বাস হয় না। দলে আছি বলে রক্ষে, না হলে যতই ডান পিটে হই না কেন, 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে মুখের মধ্যে যে একটা ট্রেডল মেশিন চলতে শুরু করেছে, সেটা তো আর অস্বীকার করা যায় না। আকাশে সদর দরজা ঠেলা দিতেই সেটা একটা শান্ত আত্মনাদ করে ধীরে ধীরে খুলে গেল। আর সেই সঙ্গে ইঁদুর, বাদুড়, পায়রা, চামচিকে, গিরগিটি, ছুঁচো মেশানো একটা গন্ধের ধাক্কায় আমরা সকলেই বেশ কয়েক হাত পিছিয়ে গেল। তারপর দুরু দুরু বক্ষে সবাই ভিতরে গেল। এটা ল্যান্ডিং। বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলা সিঁড়ি, তারপর দোতলায় যাব, এইটাই ছিল আমার ইচ্ছে। দেখলাম সকলেই তাতে সায় দিল। আমরা সার বেঁধে ঢুকলাম একটা বিশাল ঘরে। সম্ভবত এটাই ছিল ডাইনিং রুম। সারা ঘরে একটিও আসবাব নেই ঠিকই, কিন্তু দেওয়ালে ধুলি মিলন ওয়ালপেপারের উপর বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। কান্তিনীর দেওয়াল বাতি মরচে ধরা ব্র্যাকেটে রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড় লণ্ঠন আর টানা পাখার হুক। এটার উপর কড়ি কাঠের বাদর ঝোলার কথা, তবে তারা বোধহয় রাত্রের খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ি, এতগুলো জানালার মধ্যে কয়েকটা কি আর খোলা নেই? বাদুড় না থাকলেও ছোট ছোট চতুষ্পদী প্রাণী যে কিছু রয়েছে, সেটা মেঝের এদিক ওদিক থেকে সরাত সরাত শব্দেই বুঝতে পারছি। এতক্ষণ সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিল। বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হলো। কুরেশি দেখলুম একাই একটা টর্চ নিয়ে পাশের ঘরের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপটেও খানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে। তারও নিজস্ব একটা টর্চ আছে। ভূত এখনো চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর যে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে আমি জানি না। হল ঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরে একটা প্যাসেজ পড়ল। সেটা ডাইনে বাঁয়ে দুদিকেই ঘরের সারি। আকাশে তার 5 সেলের টর্চ জেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে। আমরা তার পেছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে 5খানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটল।
যেটা ভাবতেই এখনো গায়ে লোম খাড়া হয়ে ওঠে। একটা গোগানের শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তের বাঁয়ে একটা দরজার পেছন থেকে টলতে টলতে বেরিয়ে এলো কুড়িয়েশি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে, সেটা বুঝতে পারছি। ঘাড় কুঁচো, হাত দুটো পেছনে এবং কনুইয়ের কাছে ভাঙা, হাতের আঙুলগুলো ফাঁক। আকাশের সঙ্গে আমরাও দৌড়ে গেলাম কুড়িয়েশির দিকে। আপটেও এখন আমাদের সঙ্গেই রয়েছে। কি হলো? কি ব্যাপার? আকাশে ব্যস্তভাবে প্রশ্ন করলে কুড়িয়েশি কাঁপা হাত দিয়ে খোলা দরজাটার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভেতর আলকাতোর অন্ধকার। আকাশে তার টর্চ ফেলতেই প্রথমে বিপরীত দিকে দেওয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতেই যা দেখলুম তাতে শরীরে রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ির ফাঁস দিয়ে বাঁধা একটি আস্ত নরকঙ্কালের গলা। ধন্যী ইন্সপেক্টর আগ্রাসী। এই চরম আতঙ্কের মুহূর্তেও সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনিই সেই স্বদেশী গ্যাংয়ের লিডার আচরেকর বলে মনে হচ্ছে। এই কারণেই বেপাত্তা হয়ে গেছিলেন ভদ্রলোক। বাট এ স্কেলিটন নট ইজ এ ঘোস্ট, রাইট? ঠিকই বলেছেন মিস্টার আপটে। এবং তিনিও যেমন দিব্যি স্বাভাবিকভাবে কথাটা বললেন, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি, হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কি জানি একটা কি স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলুম জিনিসটা কি, আর পেড়ে একেবারে তার চোখ বনে গেলুম। এই যে দেখছি একটা ট্রেডল মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আকাশে ব্যাপারটা খুব সহজ এক্সপ্লেনেশন দিয়ে বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক নয়। 1 নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপার জন্য কলের দরকার হতো। 2, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করছে, এও অনেক শোনা গেছে। রাধানাথে কথায় সায় দিল। মাথার উপর ঝুলন্ত কঙ্কাল আর নিচের নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন একটা অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে। আরও কিছু অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম যে এসেছি যখন সারা বাড়িটা না দেখে ফিরব না। আমি অবশ্যই কথাটার উপর সবচেয়ে বেশি জোর দিলাম। কঙ্কাল হলো মৃত ব্যক্তির দেহের পরিণাম। তার আত্মা কি অবস্থায় আছে তা কে বলতে পারে? প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি গির্জার চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘন্টার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আর একটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সেই ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডল মেশিন চলতে শুরু করেছে, আর তার শব্দে সারা কোণে কাসল গম গম করছে। সেই সঙ্গে মাথার ওপর টানা ঝাপটানি শুরু হয়ে গেছে। কারণ ঘুরে ঘুরিয়ে বাসিন্দার পায়রাগুলো ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা 6 জন রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতন কোনো লোকই নেই। হয়তো এই আচরেকেই এককালে যন্ত্রটা চালিয়েছে।
সময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনা এড়াবার জন্য গলায় দড়ি দিয়ে মরেছে। আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার প্রেতাত্মা ওই ট্রেডল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমারের রেকর্ডারে যে শব্দ উঠেছিল সেটা এটারই শব্দ। কনওয়ে কাসেলের বাইরে বেরোবার পর বেশ কিছুক্ষণ কারোর মুখে কথা নেই। হরিহর অসুস্থ বোধ করছে। সে গিয়ে তার গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপনি তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার টস সেডানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, 10 রুপি নোটস গুনে নাও। আমার তখন রীতিমতন অস্বস্তি লাগছে। তবে এ তো আর এলেবেলে খেলা নয়। আ বেট ইজ আ বেট। খাম থেকে নোটের গোছাটা পার করে রাস্তার আলোতে একবার দেখে নিলুম। 10খানাই আছে। 3 দিন পরে শনিবার সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হলো। আমি খাওয়ালুম। তখনকার সস্তা ঘন্টার দিনে 7 জনের বিল হলো 190 টাকা। আজ হলে হোটেলের 7 জনের 5 কোর্সের ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। তাহলে খুব বড় দাও মারলেন বলুন। খুড়ো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা তৃতীয় কাপ চায়ে গলা ভেজানো আছে তার। তারপর বিড়িও ধরানো আছে। তা বটে, তবে ঘটনার শেষ এখানেই নয়, আরও আছে। আরও আছে? কয়েকদিন পরে এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলো আমাদের আড্ডা সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার একটা গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই। 20 মিনিট স্পেয়ার করতে পারবে? কৌতূহল হলো। রাধানাথ আর আমি গিয়ে উঠলুম তার গাড়িতে। কুরেশি নিজেই ড্রাইভ করে। কিছু দূর যেতেই বুঝলাম গাড়িটা চলেছে আবার সেই কনওয়ে কাসেলের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না, খালি বললে এ কদিনে সে নাকি আরও তথ্য আবিষ্কার করেছে কনওয়ে কাসেল সম্বন্ধে। একটি খবর নাকি বিলিতি কাগজে ছাপেনি, দেশি কাগজে পেয়েছে সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনওয়ে তার এক পাং খাবারদারকে বুট দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছিলেন। তাদের রাধানাথ বললেন, সেটা সে যুগের একটা স্বাভাবিক ঘটনা। গরমকালের মাঝরাত্রিরে পাংখাবর্দাররা পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়তো। মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের। আর তখন রাগে দিক বিদিক জ্ঞান হারিয়ে এমন প্রহার করতো ভৃত্যকে যে সে বেচারা অনেক সময় মরেই যেত। মিনিট 5 মধ্যেই গাড়ি গিয়ে থামলো কনওয়ে কাসেলের গেটের সামনে। কুরেশির পিছন পিছন আমরাও গিয়ে ঢুকলাম কাসেলের ভেতর। দিনের বেলাতেও রীতিমতন অন্ধকার, ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি? রাধানাথের এ প্রশ্নে কোনো জবাব দিলে না কুরেশি। তবে তার লক্ষ্য যে ওই একটি ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই। কি দেখব কে জানে, শিরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করছিলাম। কুরেশি ছোকরা নির্বিকার, আর তা হবে নাই বা কেন? সে ঘর যে খালি, তড়ি কঙ্কাল ছাপার যন্ত্র সব হাওয়া। আমাদের হাবভাব থেকে কুরেশি হেসে উঠলে, তারপর এক অদ্ভুত প্রশ্ন করলে। আপটের বাড়িতে চাছাড়া কিছু খেয়েছো কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললুম, কই না তো। ওই তো, মালটা হাড় কঞ্জুস। তাছাড়া ওর আত্মভরি ভাবটাও আমাকে মাঝে মাঝে ইরিটেট করে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করোনি। তোমার নির্ঘাত 1000 টাকা খসত। তাই ভাবলাম কনওয়ে কাসেলে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ, উনিও জব্দ। তাই 2 দিন সময় চেয়ে নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকার্নির বাড়ি থেকে আনা। ট্রেডল মেশিনটা শিবাজি জব প্রেসের। প্রোপাইটার
মধুকর ঢন্ডির ছেলে আমার সঙ্গে স্কুলে পড়তো, ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে। আর ওদেরই অফিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটি মেরেছিল, সেই কলটা চালায়। বেচারা অনেক মশার কামড় খেয়েছে, তাকে কিছু বকশিস দিয়েছে। আমি আর কথা বলতে দিলুম না কুরেশিকে। এক হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য, কিন্তু 500 বেশি কিছুতেই নিতে রাজি হলো না। প্যাসেজ থেকে বেরিয়ে ল্যান্ডিংয়ে এসেছি, তখন কুরেশি বললে, একবার দোতলায় যাবে নাকি? দেখবার জিনিস আছে কিন্তু, এলেই যখন। কাঠের সিঁড়ি দিয়ে যুদ্ধের তামামার মতন শব্দ তুলে 3 জুড়ে ওপরে হাজির হলুম। ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা, একখানা শন শন মচমচ শব্দ পাচ্ছিলুম, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলুম না। বৈঠকখানায় ঢুকে প্রচণ্ড চমক। এই ঘর যে একেবারে আসবাবের ঠাসা। ভিক্টোরিয়া যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেওয়াল বাতি, কার্পেট, ছাল লণ্ঠন, কোনোটাই বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনি আছে, তবে সব কিছুর ওপরে 80 বছরের ধুলো জমে সেগুলোর আসল চেহারা বেমালুম ঠেকে দিয়েছে। কিন্তু মোক্ষম চমকটা ঘরের মেঝেতে বা দেওয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে একটি বিশাল শতচিহ্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছোটানো গরমেও আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পাখা টানছে কি, আর টানছেই বা কিভাবে? কারণ পাখার তো কোনো দড়িই নেই, অর্থাৎ সেটাকে টানার কোনো উপায় নেই। ভূতের উৎপাত বলে এই ঘরে কেউ প্রবেশ করেনি, তাই জিনিসগুলোও নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করার পর। তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেডল মেশিনের ব্যাপারটা আরও জমবে। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে রইলুম অশরীরী পাংখা বাড়াদারের অদৃশ্য হাতে টানা পাখার দিকে। ভূত বলেই তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবের লাথিতে মৃত্যু নেই। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি তখন বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলুম ওই টানা পাখার শব্দ। কঙ্কাল আর ছাপাকলের ব্যাপারটা কুরেশির কারসাজি জেনে মনে একটা খচখচে গিল্টি ভাব উঠেছিল। এখন বুঝতে পারলুম দিব্যি নিশ্চিন্ত লাগছে।